হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের তো ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট আজ আউট হয়ে গেল। তোমরা নিশ্চয়ই যারা যারা চান্স পেয়েছো তোমরা আশা করছি সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিয়েছো। তো তোমরা যারা সিট অ্যালটমেন্ট লেটার এখনও ডাউনলোড করোনি তারা কিন্তু আগে সিট অ্যাকসেপ্ট করে 1000 টাকা দিয়ে সিট বুক করে কিন্তু ডাউনলোড করে নাও সিট অ্যাকসেপ্টেন্স লেটারটা এবং সিট অ্যালটমেন্ট লেটারটা, এবং সিট অ্যাকসেপ্ট করে রিসিপ্টটাও তোমরা নিজেদের কাছে রেখে দেবে। এবার তোমাদের কাউন্সিলিংয়ের পরে তোমাদের মনের যে প্রশ্নগুলো থাকা দরকার বা জানি আছেও সেটা আপগ্রেডেশন। কারণ হলো তোমরা দেখলাম অনেকেই কমেন্টও করেছো তোমাদের আপগ্রেডেশনের ব্যাপারটা নিয়ে। তো এটা যেহেতু সকলেরই প্রয়োজন, আগেও একটা ভিডিওতে বলেছি, তবে আজকের ভিডিওতে আরও ক্লিয়ার করে তোমরা বুঝতে পারবে। যেহেতু তোমরা চান্স পেলে, তোমরা একটা কলেজ পেলে, তো তোমাদের উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। তো বেশি টাইম ওয়েস্ট না করে চলো মেন কথায় আসি যে আপগ্রেডেশন বিষয়টা কী। আপগ্রেডেশন অর্থাৎ তোমরা অনেকেই ভয় পাচ্ছ যদি আমি আপগ্রেডেশন ইয়েস করি তাহলে আগে যে কলেজটা পেয়েছিলাম সেই কলেজটা কি চলে যাবে? আপগ্রেডেশন করলে কাউন্সিলিংটা পরে হবে কি করে? তাহলে আপগ্রেডেশন যদি আমি ইয়েস করি তাহলে কোথায় গিয়ে করব, ফর্ম কোথায় পাবো? আবার আপগ্রেডেশন যদি আমি ইয়েস করি তাহলে কি আমাকে কলেজে ভেরিফিকেশন করতে যেতে হবে? আরও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট যাই করছো না কেন, আপগ্রেডেশন যখন করবে তাহলে সেই কলেজে যদি ভেরিফিকেশনের সময় সেগুলো তোমাদের জমা দিয়ে নেয়, তোমরা কি করে পরের কলেজে জমা দেবে? তোমাদের কি নতুন করে বার করতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে তোমাদের সবথেকে ভয়ের যে বিষয়টি আপগ্রেডেশন করলে কি হবে না হবে সেই ব্যাপারটা বলি। দেখো, তোমরা সাপোজ একটা 5 নম্বরের কলেজ পেয়েছো, তাহলে আপগ্রেডেশনটা কিভাবে হবে এবং কি হবে? আপগ্রেডেশন একটা ফরম্যাট যেটা পাওয়া যায়, যেটা তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে জিএনএমএ এনএমএ, এবং তোমরা অনলাইনেই ডাউনলোড করে নিতে পারবে। যেভাবে অন্যান্য কিছু ডাউনলোড করেছো দোকান থেকে সেভাবেই ডাউনলোড করে নর্মাল একটা ফরম্যাট মানে প্রোফর্মার মতো যেরকম ফরম্যাট ফিল আপ করতে হবে তোমাদের নিজেদেরই, সেটা। সেখানে আপগ্রেডেশন ইয়েস বা নো যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। তুমি যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজটিতেই তুমি যদি ভর্তি হতে চাও এবং সেই কলেজটিতেই ট্রেনিংটি করতে চাও তাহলে তোমাকে আপগ্রেডেশন ফর্ম্যাটে নো করতে হবে। আপগ্রেডেশন যে ফর্ম সেটা একটা ম্যান্ডেটরি ফর্ম, সেটা সবাইকে ফিল আপ করতে হবে এবং ভেরিফিকেশনের সময় জমা দিতে হবে। এবার সেটা যদি তুমি নো করো তার মানে আপগ্রেডেশন নো, মানে তুমি আপগ্রেড করতে চাও না বিষয়, মানে তোমাদের যে কলেজের লিস্টে তোমার নাম এসেছে সেই বিষয়টিকে, তার জন্য তুমি নো করলে মানে সেই কলেজেই তুমি থেকে গেলে। এবার যারা পছন্দের কলেজ পায়নি তারা কি করবে? তারা এই আপগ্রেডেশনটাকে ইয়েস করবে। বা যারা প্রাইভেট কলেজে এসেছে বা তোমাদের হলো কি যে এরকম ব্যাপার যে তুমি অন্য কলেজ করতে চাইছো, তাদের ক্ষেত্রে আপগ্রেডেশনটা করতে হবে ইয়েস আপগ্রেডেশন করে জমা দিতে হবে। ইয়েস আপগ্রেডেশন করলে কি হবে? তুমি পরবর্তী কাউন্সেলিংয়ের দিন দেখতে পারবে তুমি অন্য কলেজ পেয়েছো কি পাওনি। এবার তোমরা বলবে যদি আমি কলেজটা না পাই তাহলে কি আমার আগের কলেজটা থাকবে? তো এটাই তোমাদের সবথেকে ভয়ের বিষয়, এবং আমিও যেটার কারণে আপগ্রেডেশন নই করেছিলাম, কারণ তখন আমরা প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম এবং বিষয়টা কিছুই বুঝতে পেরেছিলাম না, এবং এত যে ইউটিউব চ্যানেল বলো বা এত ইনফরমেশন কোথা থেকে সেভাবে জানতেও পারিনি। তো তোমাদের সেটার জন্য কোনো টেনশনের কারণে আমরা যেহেতু এই পর্যায় থেকে পেরিয়ে এসেছি, তোমাদের আশা করি ইনফরমেশনগুলো অথেন্টিকই দিতে পারবো। তো যেটা বলছিলাম, তোমরা যদি আপগ্রেডেশন ইয়েস করো তাহলে তোমার যে কলেজ, ধরো 28 নম্বরে কলেজ আছে, তাহলে তোমাদের 28-এর আগে যে কলেজগুলো আছে সেই কলেজ অনুযায়ী তোমার হলো কি যে আপগ্রেডেশন, মানে দেখবে যে তুমি পাচ্ছ কি পাচ্ছে না, মানে কাউন্সিলিংটা পরবর্তীতে যেটা হবে সেইভাবে হবে। আরও একটা কথা বলি, আপগ্রেডেশন ইয়েস করে তোমার যদি সেই কলেজগুলোর মধ্যে একটাও না আসে, তোমার ধরো 50 নম্বরে কি 28 নম্বরে এরকম কিছু একটা সাপোজ একটা নাম্বারে পেয়েছো, সেই নাম্বারের আমি 88 ধরলাম, একটা বোন 28 নিয়ে কমেন্ট করেছিল তো 28টাই বলছি, 28 নিয়ে মানে 28-এ পেলে, তাহলে সেক্ষেত্রে তোমার 27 পর্যন্ত যে কলেজগুলো আছে সেই কলেজগুলো অবধি তোমার কাউন্সিলিংয়ে মানে হবে, কাউন্সিলিংটা সেই অবধি হবে, মানে সেই অবধি দেখবে যে তুমি চান্স পাচ্ছ কি পাচ্ছ না। এবার মনে করো 28-এ তুমি পেলেই না, 27টার মধ্যে কোনো কলেজে তুমি এলিজিবল না, তোমার কাস্ট দিও না, তুমি জেনারেল র্যাঙ্ক দিও না, তাহলে তোমার কি করা মানে কি হবে ব্যাপারটা, তোমার যে কলেজটা আগে ছিল সেই কলেজই কিন্তু তুমি পেয়ে যাবে। এমন নয়
যে তোমার চান্সটা চলে যাবে। তুমি যখনই কলেজে গিয়ে ভেরিফিকেশন করিয়ে আসবে এবং এসে তুমি আপগ্রেডেশন ইয়েস করে আসবে, তার মানে তুমি বসে থাকলে হবে না, তোমার সেকেন্ড কাউন্সিলিংয়ে অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করে সেই কলেজে তোমাকে কিন্তু মানে আবার ভর্তি হতে হবে এবং ভর্তি হওয়ার জন্য সেই কলেজে যেতে হবে। এবার একটা কথা বলি, আরও একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে সেম কলেজে যদি পড়ি তাহলে কি দুবারই যেতে হবে? হ্যাঁ, দুবারই যেতে হবে। ফার্স্টের সময় মানে ফার্স্ট কাউন্সিলিংয়ের সময় তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে এই যে হয়ে গেল, এরপর আগামীকাল থেকে দেবে বা তোমরা এই যে ডেটগুলো আছে তার মধ্যে যাবে, গিয়ে সেই কলেজে গিয়ে সমস্ত ডকুমেন্ট যার প্রাইভেট এসেছে বা যাই এসেছে এই লিস্ট অনুযায়ী যা এসেছে তারাই এভাবেই করবে, সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে। ডকুমেন্ট নিয়ে গিয়ে সেখানে ভেরিফিকেশন হবে, আপগ্রেডেশন ফর্ম দেবে, নো করলে তো কথা শেষ। ইয়েস যারা করবে তাদের কথা এখানে বলছি, ইয়েস করবে, তারপর চলে আসবে সেকেন্ড কাউন্সিলিংয়ের দিন অপেক্ষা করবে, দেন তোমাদের সমস্ত কিছু বেরোবে, আবার যে কলেজে নাম আসবে সেই কলেজে চলে যাবে সমস্ত কিছু নিয়ে। এবার একটা কথা বলি যে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে তোমরা যদি মানে আপগ্রেডেশনটা হচ্ছে কীভাবে। আপগ্রেডেশন কিন্তু টপ টু বটম হবে, মানে কীরকম যে তোমার 1 2 3 4 28 নম্বরে যে পেয়েছো সে কিন্তু 1 নম্বরে পাচ্ছ কিনা আবার দেখবে, 2 নম্বর পাচ্ছ কিনা আবার দেখবে, 3 নম্বর পাচ্ছ কিনা আবার দেখবে, এইভাবে কিন্তু তোমাদের এটা হবে দিয়ে লাস্ট অব্দি 27 অব্দি এবং 28 অব্দি আসবে। এবার 28-এ যদি তুমি পেয়ে যাও 28-এর আগে তাহলে সেটা দিয়ে দিলে, আর যদি না পাও তাহলে সে 28টাই থাকবে। এবার তুমি সেকেন্ড কাউন্সিলিংয়ে যেটা আসবে সেটাতে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। এখানে যেহেতু থার্ড কাউন্সিলিংয়ে কোনো নোটিশ বা কিছু দেয়নি বা এখনও দেয়নি, মানে দেবে না হয়তো বা, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটাই বলা বাহুল্য যে তোমরা সেকেন্ড কাউন্সিলিং অবধিও যদি কোনো আর থার্ড কাউন্সিলিংয়ের কোনো নোটিশ না থাকে, তার মানে সেকেন্ড কাউন্সিলিংটা নর্মাল কাউন্সিলিংয়ের লাস্ট, তারপর হবে মপ আপ। আমি জানি না বেশি বলে ফেলছি কিনা, কিন্তু তোমাদের এইগুলোর বিষয় যে আপগ্রেডেশন করলে তোমার কোনো ভয় নেই, তুমি যেই কলেজটা পেয়েছিলে সেই কলেজটাই থাকবে এবং তোমাদের যদি আর আগে কোনো কলেজে পাও সেই কলেজটাইতে কিন্তু চান্স পাওয়ার জন্য তুমি আপগ্রেডেশনটা করছো। এবার আপগ্রেডেশন করিয়ে যদি অন্য কলেজে আসে, এবার তুমি মনে করো না আমি এই কলেজে যাবো না বাবা, আমি আগের কলেজে যাবো, সেই প্রসেস কিন্তু নেই, সেই চান্স কিন্তু নেই। আপগ্রেডেশন করলে এই বিষয়টা তুমি মনে রাখো যে আপগ্রেডেশন ওই কলেজে যদি নাম না আসে তার আগের কোনো কলেজে আসে তাহলে কিন্তু তুমি আর যেতে পারবে না। এবার আরও একটা তোমরা প্রশ্ন করতে পারো যে তোমাদের যে ডকুমেন্টগুলো নিচ্ছে সেই ডকুমেন্টগুলো তাহলে কী হবে, কারণ অন্যান্য ডকুমেন্ট তো তুমি যেগুলো সেলফ অ্যাটেস্টেড করা, জেরক্স করা এগুলো করতে পারবে, কিন্তু যেগুলো ভিডিও দিয়ে করিয়েছো তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এগুলোর কী হবে, তোমাদের সেগুলো নর্মালি সেখানে দেখে জেরক্স নিয়ে তোমাদের আসলগুলো দিয়ে দেবে। এইরকমই মানে তোমাদের সেখানে দেখেও ছেড়ে দিতে পারে, আবার হলো কি যে সেখান থেকে জেরক্সও নিতে পারে, জেরক্স নিয়ে তোমাদের আপগ্রেডেশন যখন ইয়েস করবে তোমাদের দিয়ে দেবে। মেন কথা আসলটা তোমরা হাতে পাবে, ব্যাক পাবে, ঠিক আছে, কারণ ওরকমটা নয় যে তুমি মানে ওখানে জমা দিয়ে আসতে হবে, আপগ্রেডেশন ইয়েস করলে সেটা তুমি ফেরত পাবে। সেই জন্য এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তার মানে এটা বুঝতে পারলে আপগ্রেডেশন ইয়েস মানে এমন কোনো মানে ভয়ের ব্যাপার নেই। তোমাকে সেকেন্ড কাউন্সিলিংয়ের দিকে ভালো করে লক্ষ্য রেখে তারপর সেই কলেজে যেতে হবে। বারবার বলে রাখছি একই কলেজে নাম আসলে তোমাকে একই কলেজেই দুবার যেতে হবে। আর যদি তোমাদের কিছু জানার থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে প্রশ্নটা করবে। আর কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে না হবে সেগুলো তো মোটামুটি তোমরা আশা করি জানো, না জানলে অবশ্যই কমেন্টে জানিও। যদি শর্টে তোমাদের কিন্তু জানিয়ে দেবো যে তোমাদের কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে। আর আপগ্রেডেশন নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ফার্স্ট রিপ্লাই দেওয়ারই চেষ্টা করবো, কারণ আমি জানি প্রসেসটা খুব তাড়াতাড়ি হচ্ছে, তো তোমাদের ইনফরমেশনেরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দরকার। তো তোমাদের জন্য আরও একটা কথা বলে রাখি, তার ভিডিও শেষ করার আগে মেডিকেল রিপোর্ট নিয়ে। তোমাদের মেডিকেল রিপোর্টের অনেকেরই অনেক রিপোর্ট করানো হয়নি, তো টেনশনের কোনো কারণ নেই। এমনি নর্মালি ওখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা দেখার কথা। এবার যখন একজন ডক্টর মেডিকেলি ফিট লিখে দিয়েছে তখন তোমার রিপোর্টগুলো মানে যে দেখবে এরকম কিন্তু কোনো রুলস নেই, মানে দেখতেই পারে তবে কিন্তু সেরকমভাবে দেখে না। তো অত টেনশন করার কোনো কারণ নেই। অনেকেরই অনেক রিপোর্ট মিস গেছে, তো টেনশন কিছু কারণ নেই। বেশিরভাগ ইনস্টিটিউশনে কিন্তু রিপোর্ট দেখে না। এবার রিপোর্ট দেখলে অবশ্যই কিন্তু তোমরা জানিও এবং যাতে আমরা আরও ফার্দার স্টুডেন্টদের ভালোভাবে হেল্প করতে পারি। তোমরা তো ফার্স্ট কাউন্সিলিংয়ে যাচ্ছ, তোমাদের সঙ্গে কী এক্সপিরিয়েন্স করছো, তোমরা কি হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আরও একটা কথা, অ্যাডমিশন ফিস কিন্তু লাগে না, তবে আমার সঠিক মনে নেই 144 টাকা মতো কিছুর জন্য লেগেছিল কিনা আমার সঠিক মনে পড়ছে না। তো লাগলেও এই 144 বা কিছু এই নগণ্য মানে লাগবে, তো সেটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম হবে না। তো এটাই আমি 144-এর ব্যাপারটা একটু জেনে তোমাদের জানিয়ে দেবো। তো হিউজ অ্যামাউন্ট এমন নয় যে তোমরা নিয়ে যাবে না বা এরকম কিছু, তবে অ্যাডমিশন ফিস কিন্তু লাগে না, ওটা কোনো যদি ফিস কিছু থাকে তো বলে দেবো। তো তাছাড়া কিন্তু অ্যাডমিশন ফিস নেই।
এই ইনফরমেশনগুলোই তোমাদের দেওয়ার ছিল। আরও যদি ইনফরমেশন তোমরা জানতে চাও অবশ্যই তার জন্য কী করতে হবে, কমেন্ট করতে হবে। এবং আমার ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে কিন্তু সেই বিষয়টি জানিও। আর তোমাদের যে প্রশ্ন কমেন্টে জানাও, জানি তোমাদের ফার্স্ট রিপ্লাই প্রয়োজন, তো ফার্স্ট রিপ্লাই দেওয়ারই চেষ্টা করবো, কারণ জানি প্রসেসটা অনেক তাড়াতাড়ি এগিয়ে গিয়েছে এবং অনেক তাড়াতাড়ি সমস্ত কিছু হবে। তো তোমাদের রিপ্লাইটা তাড়াতাড়ি দরকার। তো অবশ্যই কমেন্টে জানাও তোমার কি প্রশ্ন আছে এবং তোমরা কি ভিডিও চাও বা কি জানতে চাও। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলে তোমাদের জিএনএম এএনএম এর রিলেটেড নোটিফিকেশান, মানে তোমাদের ওয়েবসাইট রিলেটেড এবং ওয়েবসাইটের বাইরেও কিন্তু অনেক ইনফরমেশান দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশান অন করতে ভুলো না। তোমাদের খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু একদম তোমাদের জাস্ট দরকার যখন তখনই তোমাদের দিয়ে দেবো, তোমরা জাস্ট ভিডিওগুলো ফলো করবে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, কারণ বন্ধুদের সঙ্গে শেয়ার করলে তারাও সঠিক অথেন্টিক ইনফরমেশানটা পাবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।